শিখদের বাড়িতে আজ অন্যদিনের মতো হইচই পরিবেশ নেই, সবকিছু শান্ত, বাচ্চাদের হাসির আওয়াজ নেই, বনে বনে ঝগড়া নেই, আতিয়া নিজের ঘরে বসে চুপ করে আছে। মানুষের কথা ঠিক কতটা আঘাত দিতে পারে তা আজ সে খুব ভালো করে বুঝতে পারছে। ওই মেয়েটা দোষ কি দেবে? সত্যিই তো তাদের বাড়িতে এসে তাকে এক গাদা কথা শুনিয়ে গেল, অথচ পাশে থাকা একান্ত আপন মানুষগুলো কিছুই বলল না। সামাজিকতা, আত্মীয়তার সম্মান এতই যে এমন নিকৃষ্ট ভাষায় হেয় করার পরেও কেউ কিছুই বলেনি। মেয়েটা তো আশা করেছিল তার হয়ে কেউ একটু কথা বলবে। তাকে তো ওই মেয়েটা মায়ের জায়গায় বসিয়েছিল, মা হয়ে মেয়ের অপমান চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। তাই তো আজ যাওয়ার আগে সব সম্পর্কের রীতি টেনে গেল পর শব্দ দ্বারা। মনিরা বেগম ও তার পরিবার কিছু সময় আগেই বাড়িতে এসে পৌঁছেছে। সারাত আর মাহিরা ক্লান্ত শরীর দুটো এলিয়ে দিয়েছে সোফায়। আধা শোয়া অবস্থায় দুজন জুড়ে দিয়েছে রাজ্যের গল্প। দিন দুনিয়ার দেন তাদের নেই বললেই চলে। মাহিরাদের বাড়ি থেকে শিকদার বাড়ির দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টার পথ। আচমকিক শব্দে তাদের ধ্যান ভঙ্গ হয়। মাশরাফি বড় বড় 2টা লাগেজ এনে দপ করে ফেলেছে বসার ঘরে। মাহিরা লাফিয়ে উঠে বুকে থুতু ছিটিয়ে বলে, ভাই এভাবে কেউ রাখে? ভয় পেয়েছি না? একটু সাবধানেও তো রাখা যায়, যদি নষ্ট হয়ে যেত। দুই অকর্মা তো এসে নেতিয়ে পড়েছিস, এই ভারী ভারী জিনিস কে আনবে শুনি? বলল মাশরাফি। তুমি তো আনছিলে। আমি আর পারবো না, যা তুই আর সারা গিয়ে ছোট ছোট ব্যাগগুলি নিয়ে আয়। আমরা? হ্যাঁ তোরা, বড় 2টা আমি এনেছি, রেখেছি, বাকিগুলো আন। আর আম্মু, তোমার বাপের বাড়ি গেলে কি মাসের বাজারটুকু আনতে হবে? হ্যাঁ, তোমাকে কি মেলা অভাবে রাখে আব্বু? আমি কি করব? আমি তো ভাইজানদের নিষেধ করি, তাও প্রতিবার এসব ধরিয়ে দেয়, না আনলে মন খারাপ করে। হা, এজন্যই এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। যা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সারা ও মাহিরের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে। সারা ও মাহিরা দৌড়েই গাড়ির কাছে চলে যায়। দেখে বেশ কিছু ছোট ছোট ব্যাগ রাখা, এক একটায় এক এক ধরনের জিনিস। তাদের দেখে মাথা ঘুরে উঠে, এত সব তাদের নিতে হবে? এ তো পুরো মাসের বাজার, নারকেল থেকে শুরু করে পিঠা, সবজি সব আছে। বইনরে, এগুলো নিতে নিতে তো সন্ধ্যা, আমরা তো এখন শরীর ভেঙে আসতেছে। আমার তো মাথা ঘোরে। জিনিসপত্র দেখে মনে হচ্ছে আম্মু কত মাস খেতে পায় না। ভাইয়া ঠিকই বলেছে, এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। তোর ভাইটা এমন অত বড় ষাঁড়ের মতো শরীর থাকতে আমাদের মতো 2টা ইঁদুরকে পাঠাইছে জিনিসপত্র টানতে। বেশি কথা না বাড়াইয়া নিয়া চল, না হলে আবার এসে দেবে এক ঝাড়ি। তারা একটা একটা করে জিনিস এনে বাড়ির ভিতরে রাখে, বসার ঘরে এনে জমা করে। সবে একে একে সব এনে রাখার পর রুমের উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, তখন পিছন থেকে বলে ওঠে, এগুলো এখানে রাখার জিনিস? ভাইয়া আর পারতেছি না, কাল রেনু আন্টি আসলে তাকে দিয়ে সরিয়ে রাখবো। সে পর্যন্ত এখানে থাকবে? যা, নিয়ে রান্নাঘরে রেখে আয়। ভাইয়া আজ না, যা বলছি তাই কর, একটু শরীর নাড়াতে ইচ্ছে করে না। সব রেখে তারপর ঘরে যাবি। এ সারা, ধর নিয়ে যা। ভাইয়া আমি তো মেহমান, আমাকে দিয়ে এত কাজ করাবেন? তো কি দুজন হাতে রেখে আসবি? দুগ্ধা পা ফেলে যায় আর বলে, ভাল করতে আসছি এ বাড়ি, কালই বাড়ি চলে যাব। মাশরাফি যেতে যেতে বলে, যাস, তোরে কেউ ধরে রাখেনি, আসছি। নাটকবাজ মেয়ে মানুষ, শরীর নাড়াতে মন চায় না মোটে। দীর্ঘ সময় জার্নি করার পর সকলেই বেশ ক্লান্ত। গাড়ি থেকে নামে একটা বহুতল ভবনের সামনে সিরাত পুরো রাস্তায় ছুটছিল। মাঝে মাঝে নাহিল 2-একটা কথা বলেছে আর তার জবাব দিয়েছে, এই যা। রওনক লাগেজ নিয়ে সামনে সামনে হাঁটছে আর নাহিল সিরাতের হাত ধরে হাঁটছে। লিফটের সাহায্যে চলে যায় 6 নাম্বার ফ্লোরে। সেখানে মুখোমুখি 2টি ফ্ল্যাট। 2 বন্ধু একই সাথে কিনেছিল বছর 3 আগে। এরপর থেকে নাহিলের দেখাশোনা অনেকটা আয়েশা করে। যেমন যে দিনগুলো রওনকের নাইট শিফট থাকে সেসব দিন নাহিল আয়েশার কাছে থাকে। ফ্ল্যাটে প্রবেশ করার পর কেমন ঘুমট পরিবেশ। দরজা জানালা সব খুলে দেয়, যেন
ফ্ল্যাটে প্রবেশ করার পর কেমন গুমট পরিবেশ। দরজা জানালা সব খুলে দেয়, যেন বদ্ধ বাতাসটা বের হয়ে যায়। সিরাত আশেপাশে তাকিয়ে পুরো ফ্ল্যাটটা পর্যবেক্ষণ করে। 2 রুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, ছোটখাটো সিমসাম একটা ফ্ল্যাট। চারদিকটা বেশ সাজানো গোছানো। ড্রয়িং রুমের একটা কর্নারে পুরো দেয়াল জুড়ে রওনাপ ও নাহিলের অনেক অনেক ছবি টাঙানো। নাহিলের নাহিলের অনেক অনেক ছবি টাঙানো। নাহিলের ছোট বড় বিভিন্ন সময়ের বাসার ভিতরটা দেখলে যে কেউ বলবে বাড়ির মালিক বেশ রুচেছে। রৌনক তাদের সোফায় বসিয়ে রেখে রুমে যায়। কয়দিন না থাকার কারণে সব কেমন ধুলো জমে গেছে। প্রথমে নাহিলের রুমে যায়, সেখানের বিছানাপত্র জেরে চাদর চেঞ্জ করে দেয়। বসার ঘরে ফিরে এসে, যাও, রুম পরিষ্কার করে দিয়েছি, ওইখানে গিয়ে বিশ্রাম করো, আমি এই দিকটা পরিষ্কার করে ফেলি। একা একা করতে গেলেন কেন? আমাকে বললে আমি সাহায্য করে দিতাম। আজ বিশ্রাম নাও, এরপর করবেন। তার উপর তুমি এখানে নতুন, কোথায় কি রাখা খুঁজে পাবে না। নাহিলকে নিয়ে ঘরে যাও, আমি পারবো করতে। সোফায় অর্ধঘুমন্ত নাহিলের উদ্দেশ্য বলে, বাবা এখানে ঘুমায় না, ঘরে গিয়ে পোশাক পাল্টে শুয়ে পড়ো। সিরাত নাহিলকে নিয়ে ঘরে চলে যায়। নাহিল ঘরে ঢুকে সোজা বিছানায় চলে যায়। তা দেখে সিরাত বলে, এই ছেলে, পোশাক বদলাবি না? বাইরে ধুলা ময়লা নিয়ে ঘুমাচ্ছিস? আমার এনার্জি শেষ, এখন পারবো না, আমার ঘুম পাচ্ছে। সিরাত তার হাত টেনে ধরে বলে, ওঠ, এভাবে শোয়া যাবে না। যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। প্লিজ বোঝার চেষ্টা কর, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তোর বাপকে ডাক দিয়ে বলবো তুই খাটাসের মতো ঘুমাতে যাচ্ছিস। উফ, তুমি ভীষণ জ্বালাচ্ছ আমাকে। যাচ্ছে, আর ডাকতে হবে না। সিরাত মুখ বেঞ্চি কেটে বলে, কি মানুষ রে, তাকে নাকি জ্বালায়। জামা কাপড় কই তোর? আঙ্গুল দিয়ে কাবাটের দিকে ইশারা করে। সিরাত সেখান থেকে গেঞ্জি প্যান্ট বের করে তার দিকে ছুড়ে দিয়ে বলো, ওয়াশরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়িস না, তাড়াতাড়ি বের হবি, আমিও ফ্রেশ হব। নাহিল কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এই ফাঁকে সিরাত ড্রয়িং রুমে এসে তার লাগেজটা নিয়ে যায়। রৌনক তখন তার শোবার ঘরে চলে গেছে। ফ্রেশ হয়ে অনেক কাজ বাকি তার। রাতে আবার হাসপাতালে যেতে হবে। আজ ছেলেকে নিয়ে খুব একটা চিন্তা নেই তার। তার সাথে থাকার জন্য একজন লোক আছে। আর রায়হান ও আয়েশা গতকালই চলে এসেছে, তাই আরো কিছুটা স্বস্তি পাচ্ছে। নাহিল বের হতেই সিরাত কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এত সময় জার্নি করে শরীর কেমন চিটচিটে লাগছে, তাই একেবারে গোসল করেই বের হয়। বসার ঘরে এসে দেখে রৌনক রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে, তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। সিরাত সেদিকেই এগিয়ে যায়। আমাকে দিন, আমি করছি। করছি তো আমি। সবকিছুতে একা একাই করছেন। দরজায় বেল বাজার শব্দে সিরাতের বাক্য আর সম্পূর্ণ হয় না। দুজনের মনোযোগ সেদিকে চলে যায়। যাও তো, একটু দেখো কে এসেছে। সিরাত গিয়ে দরজা খুলে দেয়। আয়েশা একটা বাটি হাতে দাঁড়ানো, তাতে ডাকনা দেওয়া। পেছনে রায়হান, তার হাতেও বাটি। আপনারা আসেন, ভিতরে আসেন। সিরাত দরজা থেকে সরে গিয়ে তাদের ভেতরে আসার জন্য জায়গা করে দেয়। আয়েশা ও রায়হান ঘরে প্রবেশ করে হাতে থাকা বাটিগুলো ডাইনিং এ রেখে আয়েশা গিয়ে সোফায় বসে, আর রায়হান চলে যায় রান্নাঘরে। আয়েশা সিরাতকে কাছে ডেকে পাশে বসতে বলে সিরাত এগিয়ে গিয়ে পাশে বসে। তোমাদের জন্য খাবার এনেছি, এখন আর কষ্ট করে রান্না করার দরকার নেই। কিন্তু নাহিলের বাবা তো ভাত বসিয়ে এখন তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। এখন গিয়ে বলে এসো, রান্না করতে হবে না, আর ভাতটা যা রান্না হয়েছে তার রাতে খাবে। এই বেলায় রান্না করতে বসলে দুপুরের খাবার রাতে খেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই সবার খিদে পেয়ে গেছে। না আপু, আসার পথে খেয়েছিলাম, সবাই খেয়েছিলাম, তাই ক্ষুধা পাইনি সেভাবে। নাহিল কোথায়? ওকে দেখছি না। সে তো এসেই ঘুম। বলে কি তার এনার্জি শেষ, পোশাকটা পর্যন্ত বদলাতে চায়নি। কত জোর করার পর যখনই ওর বাবার ভয় দেখালাম, সুর করে চলে গেল। হা হা হা। শোনো, আমি তো তোমার সামনের ফ্ল্যাটেই থাকি। ভাইয়া বাসায় না থাকলেও যদি কোনো দরকার হয় চলে যাবে। আচ্ছা আপু, যাবো। তারা দুজন আরো কিছু সময় গল্প করে। এদিকে রায়হান গিয়ে রৌনকের কাছে দাঁড়ায়। দেখে রৌনক সবজি কাটছে রান্না করার জন্য। তা দেখে বলে, তোর ভাবি কত কষ্ট করে রেঁধে বেড়ে আনলো, আর তুই এখন সবজি কাটছিস? তোকে ফোনে বললাম, তাও কেন করতে হবে? আমিও তো নিষেধ করে দিয়েছি। তাছাড়াও ওদের জন্য রাতে খাবার তৈরি করে রেখে যাব। নাইট ডিউটি আছে আজ। যদি খাবার না থাকে দুজন না খেয়েই ঘুমিয়ে থাকবে। যে পরিমাণ খাবার আছে তা তোরা কাল সকাল পর্যন্ত হয়ে যাবে। এসব রাখ, তোর সাথে কথা আছে আমার।
কি কথা? তোর প্রাক্তন শালা আজ হাসপাতালে এসেছিল। কেন এসেছিল জানিস কিছু? তেমন কিছু জানি না, তবে তোর খোঁজ খবর নিচ্ছিল। আচ্ছা, এই বিষয় এখানেই বাদ দে, আর কারো কাছে বলবি না, আয়শা ভাবি কেউ না। আচ্ছা বলবো না, তুই এখন সব রেখে খাবি, চল, বিকেল হয়ে এলো, চল আমাদের সাথে খাবি। আমাদের খাওয়া শেষ, তোরা খা, আমি আসি এখন। রায়হান ও আয়েশা চলে যায়। রৌনক সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দেয়। সিরাত খাবারগুলো টেবিলে সাজায়। রৌনক এসে হাজির হয় ডাইনিং এ। নাহিলকে কি ডাকবো? ও তো খেয়েছে সেই কখন। তুমি খেতে বসো, আমি ডেকে আনছি। রৌনক চলে যায় ছেলের কাছে। ছেলে তার ঘুমিয়ে কাঁদা। সে পাশে বসে কয়েকবার ডাকে, সে ওঠে না। সিরাত এসে বলে, আপনি খেয়ে নিন, ও উঠলে আমি খাইয়ে দেব। আপনি তো হাসপাতালে যাবেন, খেয়ে দিয়ে বিশ্রাম নিন। রৌনক সিরাতের কথা মেনে নেয়। দুজন একসাথে খাওয়া শেষ করে সন্ধ্যা ৭টায় রওনা ফের রেডি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। সিরাত নাহিলের ঘরে আছে। আসার পর থেকে একবারও রওনাফের ঘরে পা রাখিনি। রওনা বার কয়েক বলেছেও তাকে, কিন্তু সে প্রতিবারই এড়িয়ে গিয়েছে। সে তৈরি হয়ে বেরিয়ে এসে ঘর থেকে একবার উকি দেয় নাহিলের ঘরে। নাহিল ঘুম। সিরাত ঘরে নেই। ভেতরে প্রবেশ করে ছেলের কপালে হাত বুলিয়ে একটা চুমু খেয়ে ব্যালকনিতে যায়। সিরাত সেখানেই বসে আছে। রওনা ফুফুসছে, সে আগেই টের পেয়েছে। আমাকে বের হতে হবে এখন। আচ্ছা, দুজন সাবধানে থাকবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কোনো সমস্যা হলে আমাকে কল করবে, না হলে রায়হানদের ফ্ল্যাট সামনে আয়শা ভাবিকে কল করবে। আচ্ছা। আয়শা ভাবির নাম্বার আছে? না। ফোন দাও, সেভ করে দিই। ফোন নেই। নেই মানে কোথায় রেখেছো? ওই বাড়ি থেকে আনিনি। আনুনি কেন? একদম নষ্ট হয়ে গেছে? না, ভালো আছে, শুধু গ্লাস ফেটেছে। তা আনুনি কেন? এখন ফোন পাবে কোথায়? আমি তো ২-১ দিনের মধ্যে সময় করে উঠতে পারবো না। আমি বাড়ি না থাকলে বাড়িতে যোগাযোগ করবে কিভাবে? আমি বা কিভাবে খোঁজ নিব তোমাদের? আয়শা ভাবিকে কল করে জেনে নিবেন। আর বাড়ির লোক? আপনার কাছে কল করলেই জানতে পারবে। আলাদা করে আমার সাথে কথা বলার তো কিছু নেই। এটা কোনো কথা? ফোনটা রেখে আসার কোনো মানে হয়? ফোনের কি দরকার? আমার স্বামী সন্তান তো আমার কাছেই থাকে। আর কারো খবর নেওয়ার তো কোনো দরকার নেই। মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল বকছো। আমি বের হচ্ছি, দরজা লক করে দিয়ে যাও। রওনক চলে যায়, তার কর্মস্থল রেখে যায় অনুভূতি শূন্য এক মানবীকে। রওনক যাওয়ার পর সে নাহিলকে জোরপূর্বক তুলে খাইয়ে দেয়। ছেলেটা যা ঘুম দিচ্ছে, আজ ৩টায় ঘুমিয়েছে, এখন বাজে ৮টা। খেয়ে দিয়ে আবার ঘুম। সিরাত নিজের জীবনের হিসাব কষতে ব্যস্ত। হিসাব করে দেখে তার জীবনে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। জীবনের দর কষাকষি শেষে ব্যালকনি থেকে উঠে আসে। ব্যালকনির দরজা লক করে বিছানায় শরীর এলিয়ে দেয়। বালিশে মাথা রাখতেই তার পুরনো ক্ষতরা তাজা হয়ে ওঠে। দুচোখ বেয়ে অঝোরে ধারা বইছে। নিস্তব্ধ রাতে কেউ টের পেল না এক রমণীর হৃদয়ের আর্তনাদ। হাসপাতালে ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা করে রওনক। মাথার মধ্যে চিন্তা নামক গুণফোঁকা উকিঝুঁকি দিচ্ছে। তার উপর নতুন চিন্তার কারণ বাসায় রেখে আসা দুজন। কাল রাতের পর আর যোগাযোগ হয়নি। আয়েশা ফোন করে ডিস্টার্ব করতে মন সায় দেয় নাই তার। ভাবনা চিন্তার মাঝেই চলে আসে বাড়ির সামনে গাড়ি ট্রাক করে সোজা চলে যায় তার ফ্ল্যাটে। মানুষ দুটো সুস্থ সবল অবস্থায় না দেখা পর্যন্ত শান্তি মিলবে না। দরজার সামনে দাঁড়িয়ে সাবিদারা লক খুলে ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে ঢুকেই চোখে পড়ে নাহিলকে। সে উঠে বসে আছে, আর একজনকে আশেপাশে দেখা যাচ্ছে না। ছেলের কাছে এগিয়ে এসে বসে। কখন উঠেছ? সেই ভোরে। তোমার মিশু কই? ও তো ঘুমায়। ৮টার বেশি বাজে, এখনই ডেকেছিলাম, উঠে আমাকে খাইয়ে আবার ঘুমিয়েছে। যাও ডেকে তোলো। নাহিল রহনকের কথা মতো তাকে ডাকতে যায়। রহনক চলে যায় নিজের ঘরে। যেমন রেখে গেছিল তেমনই আছে। মেয়েটা একবারও আসেনি এ ঘরে। সে ভাবনাগুলো সাইডে রেখে ফ্রেশ হয়ে নেয়। এই মিশু, উঠো, ৮টা বেজে গেছে। নাহিল, জ্বালাস না। বাবা আসছে, তোমাকে উঠতে বলেছে। সিরাতকে ধরে এক প্রকার জাগাতে লাগে। বিরক্ত হয়ে উঠে বসে সে। এত জ্বালাচ্ছিস কেন? বাবা আসছে। তো আমি কি নাচবো? যা সর, আমি ঘুমাবো। চাইলে তুইও ঘুমাতে পারিস, তবুও আমাকে বিরক্ত করিস না বাপ। বাবা তোমাকে ডেকে দিতে বলেছে। সিরাত বিরক্ত হয়ে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। রাত করে ঘুমানোর ফলে ঘুম পুরোপুরি হয়নি। ভোরে উঠে কালকের তরকারি গরম করে নাহিলকে খাইয়েছে। তারপর আবার ঘুমিয়েছে। ডাইনিং এ রওনক খাবার সাজাচ্ছে। আসার পথে সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। আগমন ঘটে সিরাত ও নাহিলের। তাদের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। বলে,
দুজনেই খেতে বসো। পরে বলে কোনো শব্দ শুনতে চায় না। বাবা আমি তো খেয়েছি, যা খেয়েছো হজম হয়ে গেছে, এখন আবার খাবি। কিন্তু কোনো কিন্তু না, বসো। নাহিল বাধ্য হয়ে বসে যায় খেতে। সিরাত ইতিমধ্যে সাজানো প্লেট থেকে একটা নিয়ে খেতে শুরু করেছে। রৌনকও বসে যায়। খাওয়ার মাঝে বলে, তৈরি হয়ে থাকবে, রায়হান আঙ্কেল যাওয়ার সময় তোমাকে স্কুলে নামিয়ে দিবে। এবার সিরাতের উদ্দেশ্যে বলে, বিকেলে মার্কেটে যাবে, কি কি দরকার লিস্ট করে ফেলবে। এখন দরকার নেই কিছুর, যখন লাগবে তখন বলবো আপনাকে। বিকেলে তারা তিনজন বের হয় শপিং এর উদ্দেশ্যে। রওনা ফেরজাদের কাছে তারা না ঠেকেনি। শপিং মলে ঢুকে তারা চলে যায় লেডিস সেকশনে, যেখান থেকে কিছু পোশাক কেনে, আরো আনুষঙ্গিক জিনিসপত্র কিনে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে তারা যায় মোবাইলের দোকানে। রনক নিজে পছন্দ করে একটা ফোন কিনে দেয়। এরপর বেরিয়ে আসে। তারা হালকা নাস্তা করে, ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরতে ফিরতে তখন রাত প্রায় ৯টা বেজে যায়। রনক তাকে এখন নাহিলকে বাসায় পৌঁছে দিয়ে কোথাও একটা গিয়েছে। সে জিজ্ঞেস করাতে বলে কাছাকাছি যাচ্ছে, দ্রুত চলে আসবে। সিরাত আজ প্রথমবারের মতো নতুন সংসারে রান্না করেছে। রান্নাবান্নার কাজটা সে মোটামুটি ভালোই পারে। বাড়িতে থাকাকালীন শখের বসে আত্মীয় ও মিথিলার থেকে বেশ কিছু রান্না শিখেছে। তার মধ্যে আজ করেছে মুরগির মাংস, সবজি, ভাত। আহামরি স্বাদ না হলেও খারাপ হয়নি একদম। রাতে সে খাবারগুলোকে ওভেনে গরম করে টেবিলে এনে রাখে। এরপর চলে যায় নাহিলের ঘরে। সেখানে গিয়ে দেখে ছেলেটা হাত মুখ ধুয়ে টেবিলে বই খাতা নিয়ে বসেছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মাত্রই তো এলি, এখন বই নিয়ে বসছিস? খাওয়া দাওয়া করে নে আগে। বাবা আসুক, একসাথে খাবো। আর স্কুলের হোমওয়ার্ক করছি, সকালে উঠে করতে ইচ্ছে করবে না। তোর বাবা যে কই গেল কে জানে, রাত তো কম হলো না, এখন না খেয়ে বসে থাকবি? সমস্যা নেই, তুমি থাকো, দুজন গল্প করি আর লিখি, এর মধ্যে দেখবে বাবা চলে আসবে। দরজায় বেল বেজে ওঠে। সিরাতে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে রনফকে দেখে বলে, কোথায় ছিলেন এত সময়? একটা জিনিস বাকি ছিল, সেটাই আনতে গেছিলাম। এখনই যেতে হবে? তার জন্য? নাহিল, সে আপনার জন্য বসে আছে, একসাথে খাবে। এত রাত পর্যন্ত না খেয়ে আছে, খাইয়ে দিলে না কেন? বলেছিলাম খাবে না, আপনি আসলে আপনার সাথে খাবে। রনক দ্রুত পায়ে ছেলের ঘরের দিকে যায়। নাহিলের লেখা প্রায় শেষের পথে। সে ছেলের কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, কত রাত হয়েছে, এখনো না খেয়ে বসে আছো কেন? তোমার সাথে খাবো তাই। চলো তাহলে, খেয়ে নিবে এখন। বাবা তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি লেখাটুকু শেষ করে আসছি। রৌনক নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে ডেকে বলে খাবার বেড়ে দিতে। সে যায় নাহিলের কাছে, তাকে ডাকতে। সিরাত তিনজনের জন্য প্লেটে ভাত তরকারি তুলে দেয়। রৌনক ও নাহিল আসলে তারা চেয়ার টেনে বসে। সিরাত তাদের দিকে একটা প্লেট এগিয়ে দেয়। সে নিজেও বসে তাদের সাথে। খাওয়ার ফাঁকে রৌনক বলে, একটা কোচিং সেন্টারে কথা বলেছি, পরশুদিন যাবে আমার সাথে, ভর্তি করিয়ে দিয়ে আসবো। আচ্ছা। বাসা থেকে বেশি দূরে না, আসা যাওয়াও কোনো অসুবিধা হবে না। খাওয়া শেষ করে দ্রুত এসো। সে খাওয়া শেষ করে নাহিলকে নিয়ে তার রুমে যায়। ছেলেকে ঘুম পাড়িয়ে সে বেরিয়ে আসে। এদিকে সিরাত টেবিলে গুছিয়ে বাড়তি খাবার ফ্রিজে রেখে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রনক বাসার ঘরের সোফায় বসে আছে, হাতে তার আজকে কেনা নতুন ফোনটা। কিছু একটা করছে। সিরাতকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে বসতে বলে। সিরাত কোনো বাক্য ব্যয় না করে তার পাশে গিয়ে বসে। উকি দিয়ে দেখে রনক ফোনে কি করছে। রনক সিম সেট করে ফোনটা সিরাতের দিকে এগিয়ে দিয়ে বলে, সবকিছু সেট আপ করে দিয়েছি, আমার নাম্বার সহ বাড়ির লোকেদের নাম্বারও সেভ করে দিয়েছি। বলে ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত উল্টাপাল্টে দেখে, ভাবে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে তার আইডি লগ ইন করবে। তবে তার ভাবনা শেষ হওয়ার আগে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না। মানে তাহলে ফোন দেওয়ার মানে কি? দিয়েছে যাতে সবার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে তো একটা নোকিয়া বাটন কিনে দিলেই পারতেন। ঢং করে এই দিয়ে বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো না। তা করবোটা কি এ নিয়ে? শোনো, ফোনে অনেক কিছুই করা যায়। আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না শুধুমাত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, পরীক্ষার পর করবে। সিরাতের মুখটা আদারে ডেকে যায়। 24 ঘন্টা ফেসবুক চালানো মানুষকে বলছে ফেসবুক ব্যবহার করা যাবে না? নেহাতে কদিন মন মেজাজ ঠিক নেই, তাই ফোন ধরেনি। এরপর তো ফোন
টাও আধমরাও করে রেখেছে। এখন এখানে এসে কি করবে সারাদিন বাড়ি বসে? মন খারাপ করার মতো কিছু বলিনি, তোমার ভালোর জন্যই বলছি। সামনে খুব বেশি দিন নেই, হাতে গোনা 3 মাস মতো। এতদিন তো ঠিক মতো পড়োনি, এই কয়টা দিন পড়ো, এরপর যা ইচ্ছা করবে। আচ্ছা, বাড়িতে আর কেউ থাকলে তোমাকে ফোনটাও দিতাম না, কিন্তু বাসায় একারা থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে খোঁজ খবর নিতে কল করতে হয়, তাই দেওয়া। আর আমি বাসায় না থাকলে বাড়ির লোকজনের সাথে কথাও তো বলতে পারবে না। একটু থেমে আবারও বলে, বাড়িতে তো কথা বলেনি এখন পর্যন্ত। রামিম কল দিয়েছিল, চাচা কল দিচ্ছে, কথা বলে নাও সবার সাথে, কাল বলবো। রনক বুঝতে পারে হয়তো পূর্বের কোনো বিষয় নিয়ে রাগ অভিমান এখনো জমে আছে, তাই বলে, তাদের উপর রাগ রেখো না, তারা তোমার আপনজন, তোমার জন্য চিন্তা করবে। শুনেছি ছোট কাকি রাবেয়ার সাথে কথা বলো না। রাবেয়ার কথা না হয় বাদ দিলাম, ও তোমার বোন, বোন বোন ঝামেলা হতে পারে, কিন্তু ছোট কাকি সে তো তোমার মায়ের মতো। মায়ের মতো বললেও ভুল হয়, সে তোমার মা। তার সাথে রাগ করে অভিমান করে কথা না বলছো না, সে কতটা কষ্ট পাচ্ছে জানো? সেই ইয়াসিনানের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। সিরাত কিছু বলে না, মাথা নিচু করে চুপ করে থাকে। রওনাফ আবারও বলে, তুমি যথেষ্ট বুঝদার একজন মেয়ে, কিন্তু এই কদিন যে কাজগুলো করেছো তা বাচ্চামো বললেই চলে। সিরাত মাথা তুলে তাকায় তার দিকে, চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে। সে যেমন অল্প কথায় যেমন রেগে যায়, তেমনি অল্পতেই চোখে জল এসে যায়। রওনাফ তার দৃষ্টিতে দৃষ্টি মেলায়, বলে, জানি না কেন তুমি হঠাৎ করে এমন হয়ে গিয়েছো, ছোটখাটো বিষয়ে বাজে রিয়েক্ট করছো, কটু কথা শোনাতেও দুইবার ভাবছো না। আমি তোমাকে ছোট থেকেই চিনি, তোমার সম্পর্কে, তোমার আচরণ সম্পর্কে আমি অনেকটাই অবগত। হঠাৎ কি এমন হলো যা তোমাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে? সিরাত নিশ্চুপ। আমি তোমার একান্ত আপনজন, স্বামী না, বন্ধু ভেবে বলতে পারো। কি হয়েছে তোমার, শেয়ার করতে পারো। আশা করি তোমার ভেতরের সমস্যার সমাধান আমি হয়তো দিতে পারবো। হয়নি কিছু তো? আমি তোমাকে চিনি মিশকাত, স্বামী হিসেবে পরিচয়টা নতুন হলেও ভাই হিসেবে পরিচয়টা বহু বছরের পুরনো। তোমার চোখের ভাষা আমি একটু হলেও পড়তে পারি। কিসে তোমাকে কষ্ট দিচ্ছে? বিয়েটা মানতে পারছো না? আমি কিন্তু তোমার মতো নিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম, নাকি এখন আফসোস হচ্ছে? সিরাত মাথা নিচু করে নেয়, তার কাছে জবাব নেই, কি জবাব দিবে? নাকি সেদিন খালা ও মামিদের কথা এখনো ধরে বসে আছো? নাকি কল না ধরার জন্য আমার উপর নারাজ? যদি নারাজ হও তাহলে রাগটা শুধু আমার উপর দেখাও, অন্যদের তা থেকে মুক্ত করো। চুপ থেকো না, চুপ থাকলে সমস্যা বাড়ে বই কমে না। বিয়েটা নিয়ে যদি আফসোস থাকে তাহলে খোলামেলা ভাবে বলো, আমি তোমাকে জোর করে আটকে রাখবো না। তবুও এমন নির্লিপ্ত আচরণ করা বন্ধ করো। আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না, আমার মন আর মস্তিষ্ক আমায় দু কথা বলে। কি বলে জানি না, আমি কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কি করছি কিছুই বুঝতে পারছি না আমি। এই অস্থিরতার কারণ কি? সিরাত কিছুক্ষণ নিশ্চুপ থাকে, মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে মুখ খোলে, বিয়েটা আমি করেছি কারণ আমি শামীমকে বিয়ে করতে চাইনি তাই। তা আমি আগেও বলেছ কথা। শুধু এটুকুই নয়, এর পিছনে আরো কারণ আছে। কি কারণ? ছোটবেলায় সারা হওয়ার পর আম্মু আমার থেকে দূরে চলে যায়। আম্মুর সব ভালোবাসা আদর সারার জন্য, আর আমার জন্য থাকে শুধু শাসন অবহেলা। যেটাই করতে যায় তাতেই ভাতে দেয়। ছোট একটা ভুলের জন্য গায়ে হাত তোলে, কোথায় যেতে হলে হাজারটা কৈফিয়ত দিতে হয়। আমার কোনো স্বাধীনতাই ছিল না। সবাই দেখতো আমার, সবার চোখের সামনেই দিনের পর দিন আম্মু আমার গায়ে হাত তুলেছে, কেউ কিছু বলেনি। বড় মা থাকতে সে আমাকে আগলে রাখতো, মায়ের থেকে আড়ালে রাখতো। সে চলে যাওয়ার পর কেউ আমাকে আগলায় নেয়। সবাই বলে মেলা ভালোবাসে, সব মিথ্যা, সব লোক দেখানো। এতই যদি ভালোবাসে, আম্মু এত কিছু করে কই কখনো তো আব্বু তার প্রতিবাদ করে না, ভাইয়া কিছু বলে না, শুধু বলে তোর আম্মু তো অসুস্থ। আম্মুর অসুস্থতার ভার তো আমাকে অসুস্থ করে দিচ্ছে। এই পর্যায়ে একটু থামে সে, চোখের অশ্রু তার ভাত ভেঙেছে, দুহাতে তা মুছে আবারও বলতে শুরু করে, ছোট থেকে বড় মায়ের কাছে বেড়ে উঠেছি, এরপর ছোট মা, একটা জলে ভাসা শৈবালের মতো শুধু ভেসে গেছি। জানেন, সারার উপর আমার খুব রাগ, ওকে একটু ভালোবাসতে মনে চাইতো না। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব করতে পারে, কিন্তু আমার ওকে কখনো ভালোবাসতে ইচ্ছা হয় না। ওর জন্মের পর আম্মু আমার থেকে দূরে চলে গেছে, ওর জন্য ভালোটা কখনোই আমার মনে আসে না, হিংসা হয় ওকে আমার।
তাই হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমাকে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত করেছে। জাবেরের সাথে বিয়েটা ভাঙলো, এতে সবার কত কথা শুনতে হয়েছে। এতটাই ফেলনা হয়ে গেছি, আব্বু জেদের বসে একজন বিবাহিত পুরুষ যার বাচ্চা আছে তার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতেও দ্বিধা করেনি। ছোট মা মিথিলা ভাবি, ভাইয়া ভেবেছি তারা হয়তো আমার কথা ভাববে, আমার হয়ে কথা বলবে, কিন্তু সবাই বুঝলো আমি এখানে ভালো থাকবো, সুখে থাকবো। যদি বিয়েটা করি আম্মু আর ভুগবে না, গায়ে হাত তুলবে না, কোনো কিছুতে বাধা দেবে না। তারা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি অক্ষম, এটা আমার অপরাধ। সেদিনই মনটা ভেঙে যায়। ছোট মা কখনো নিজের মেয়ের জন্য এমন কিছু ভাবতে পারতো? বলুন তো পারতো? রনকের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দেয়। রনক এত সময় মাথা নিচু করে এত সময় তার কথা শুনতেই থাকে। তার উদ্দেশ্য ছোড়া প্রশ্ন শুনে তার দিকে তাকায়, কোনো উত্তর নেই তার কাছে। সিরাত আবার বলতে শুরু করে, পারতো না, কারণ কোনো মা তার কুমারী মেয়েকে একজন ডিভোর্সি বাচ্চা সমেত লোকের সাথে দেখা সম্ভব না। নিজের বেলায় সবাই ভালোটাই চায়। আমার তো মা নাই, তাই কারো দেখতে সমস্যা নেই। রওনাক আর চুপ থাকতে পারে না। সে বলে, বিয়ে নিয়ে যখন তোমার এতই আপত্তি ছিল আমাকে একটাবার বললে না কেন? সেদিন যখন ফোনে কথা হলো তখন জানাতে, না হলে এখন আফসোস করতে হতো না। আফসোস তো করছি না, আমি নিজের সিদ্ধান্ত নিয়ে মোটেও আফসোস করছি না। আমি নিজের সুখের কথা ভেবে বিয়েটা করেছি। বন্দি দশা থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করেছি। অস্থিরতা তো এখানে যে আমি নিঃস্বার্থে আপনাকে, নাহিলকে ঠকাচ্ছি। আমার বারবার মনে হয় এটা ঠিক করিনি আমি, কিন্তু আমার কি দোষ? সবাই বলেছে আমি ভালো থাকবো, সুখে থাকবো, সেই লোভেই আমি আজ এখানে। বুকে আসো। সিরাত প্রশ্নবোধক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে, বলে, মানে? বলছি বুকে আসো। সিরাত একটু অপস্থিত হয়ে পড়ে। রওনা এগিয়ে এসে দু হাতে আলতো ভাবে ঝরিয়ে নেয়, বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত একটা বুক ফেয়ে যেন দ্বিগুণ আবেগী হয়ে ওঠে। দু চোখ আবারও বাঁধ ভেঙে দেয়। রনক তার মাথায় হাত বুলিয়ে বলে, এটাকে ঠকানো বলে না। তুমি ভালো থাকতে চেয়েছো, তোমার মনে হয়েছে তুমি এখানে ভালো থাকবে, তাই তুমি এখানে। তাই কখনো মনে করবে না যে তুমি ঠকাচ্ছ। একটু থেমে আবারও বলে, তাদের প্রতি রাগ রেখো না, তারা তোমার পরিবার, হয়তো তাদের ভালোবাসাটা তোমার জন্য যথেষ্ট হয়নি, তাই এতই অভিযোগ। সারা তোমারই ছোট বোন, চাচির এমন আচরণ, ওর তো কোনো হাত নেই। আমি জানি আমার ভোলাতে তোমার মধ্যে রাগ বা অভিমান কমে যাবে না, কিন্তু তবুও বলবো তারা তোমার আপন। সারা তোমায় ভালোবাসে, বাড়ির প্রতিটা মানুষ তাদের মতো করে তোমাকে ভালোবাসে। এটা তোমার সংসার, তোমার নিজের ঘর। এখানে কেউ তোমাকে বকবে না, গায়ে হাত তুলবে না। যখন যেটা প্রয়োজন হবে শুধু একবার মুখ ফুটে বলবে। তোমার সামনে হাজির করার দায়িত্ব আমার। আমাকে তুমি স্বামী না মানতে পারো, বন্ধু মনে করে নির্ভয়ে নির্দ্বিধায় সবকিছু শেয়ার করতে পারো। আমি রওনাক শিকদার, তোমার সুখের দায়িত্ব আমি নিলাম। সিরাজ যেন একটা বট গাছ পেল, তাকে ছায়া দেওয়ার মতো একটা বট গাছ। সে দু হাত তুলে রওনাকের পিঠ আঁকড়ে ধরে দু হাতে শার্ট খামচে ধরে মুখটা ভালো করে ডুবিয়ে দেয় বুকের মধ্যে। এই তো সে শান্তি পাচ্ছে। রওনা বলে, এ সম্পর্কে তোমার কোনো বাধ্যবাধকতা নেই। সময় নাও, যতদিন না মনে হয় এই লোকটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করা যায় ততদিন বন্ধু হয়ে থাকো। আমি কোনো জোর করব না। কখনো যদি মনে হয় না সম্ভব না, তখন শুধু একবার বলো, আমি এই ভাঙাচোরা সম্পর্ক থেকে মুক্ত করে দেব। সবার কথা চিন্তা করা ছেড়ে দাও, শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সামনে পুরো জীবন পড়ে আছে। মনের মাঝে অস্থিরতা, সংকোচ, ভয়, লজ্জা সব সরিয়ে পড়ায় মন দাও। আমি সবসময় সব পরিস্থিতিতে তোমার পাশে আছি। সে সিরাতকে নিজের থেকে আলাদা করে মুখটা এক হাতের মাঝে তুলে দু চোখের পানি মুছে দেয়। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। আর ভুলেও নাহিলে রুমে যাবে না, কারণ আমি চাই না আমাদের সম্পর্কের প্রভাব ওর উপরে পড়ুক। যাই হোক, দুজনের মাঝেই থাকবে, চার দেয়ালের মধ্যেই থাকবে, মনে থাকবে? মনে থাকবে। গুড। যাও। সিরাত চলে যায় রওনাফের রুমে। অনেকটা হালকা লাগছে। সিরাত চলে যাওয়ার পর রওনাফ সোফায় মাথা এলিয়ে দেয়। মানুষের জীবন কোথা থেকে কোথায় মোড় নেয়, তার জীবনটা বড়ই নাটকীয়। এই জীবন বাস্তব কেবল সে এবং তার ছেলে। ছেলেটা না থাকলে বোধহয় রওনাফ শিকদারের অস্তিত্ব এতদিনে পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। কারো জীবন আসলেই কারো জন্য থেমে থাকে না। কত অশ্রু শক্তি, কত প্রতিজ্ঞা, কত
প্রতিশ্রুতি, কত প্রতিজ্ঞা, ভেবেছিল তাদের মধ্যে বিচ্ছেদ হলে কেউ বাঁচবে না, অথচ তারা দিব্যি বেঁচে আছে। এক সময় এক সেকেন্ড যাকে চোখের আড়াল করলে দুনিয়া আধার নেমে আসতো। আজ বছরের পর বছর গড়িয়ে গেল, কারোর সাথে কারো দেখা নেই। একই আকাশের নিচে পৃথিবীর দুই প্রান্তে দুজন। জীবন বড়ই অদ্ভুত। রওনক নিজের ঘরে যায়, বিছানার দিকে চোখ পড়তেই দেখে সিরাত এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। সেও লাইট অফ করে অন্য পাশে শুয়ে পড়ে। একই বিছানায় দুজনের দূরত্ব যতটা, তার চেয়ে শতগুণ দূরত্ব তাদের মনে। কেবলমাত্র দায়িত্ব ভালো থাকার তাগিদে এক ছাদের নিচে। খাওয়া দাওয়া শেষ অনেক আগে, যে যার ঘরে চলে গেছে। বসার ঘরে কেবল আরাফাত শিকদার। রামিম পানি নিতে বাইরে আসলে দেখতে পায় সোফায় বসা বাবাকে। সে তার দিকে এগিয়ে যায়, বলে, আব্বু তুমি এখনো বসে আছো, ঘুমাবে না? রাত কত হয়েছে দেখেছো? এই তো ঘুমাবো। রামিম, সিরাতের সাথে কথা হয়েছে তোর? না আব্বু, ওর সাথে কথা হয়নি, তবে ভাইয়ার সাথে কথা হয়েছে। সিরাতের কথা কি বললো? কথা হয়েছিল কাল রাতে। ভাইয়া যখন হাসপাতালে, বলছে বাড়ি গিয়ে কথা বলিয়ে দিবে। তারপর তো আর কল দিল না। এখন একবার সিরাতের ফোনে ফোন দিয়ে দেখবি। মিথিলা বলল বোনের ফোনে সমস্যা হয়েছে, তাই ফোন নেয়নি। আর এত রাতে মনে হয় না ওরা জেগে আছে। তুমি চিন্তা করো না, হয়তো ব্যস্ত, তাই ফোন দিয়ে উঠতে পারছে না। আমি কাল সকালেই তোমার সাথে কথা বলিয়ে দেবে। এখন গিয়ে ঘুমাও। আম্মু কি ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমের ওষুধ খায় তো, তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তুই যা, ঘুমা। তুমিও বসে থেকো না, ঘুমাতে যাও। মনিরা বেগমের বাড়ির একটা ঘরে এখনো লাইট জ্বলছে। সেখানে দুইজন যুবতী নারী নিজেদের গল্প গুজবে ব্যস্ত। দুজনেই এবার সিরাতের সাথে এইচএসসি দিবে, তবে তাদের কলেজ আলাদা। সারা বরাবরই ভালো ছাত্রী, লাফালাফি বাদরামি যাই করুক, পড়ার সময় পড়া ঠিক থাকে তার। এদিকে মাহিরা পরীক্ষায় আগের দিন পড়ে পাশ করা ছাত্রী, এতেই তার রেজাল্ট মোটামুটি ভালোই হয়। মা বাই যতই বকুক মারুক, তার একটাই কথা, সারা বছর যাই পড়ুক তার মনে থাকে না। পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করলে সে পরীক্ষা ভালোই দিতে পারবে। মাশরাফি ঘর থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। ও বাড়ি থেকে আসার পর তাকে জ্বরে ধরেছে, ঠান্ডা লেগে গলা ব্যথায় কথা বলতে কষ্ট হচ্ছে, তাই রান্নাঘরে যাচ্ছে। পানি, লবণ, আদা দিয়ে গরম করে খেলে একটু আরাম লাগবে, তাই পানি গরম করে মগে ঢেলে দিয়ে রুমের দিকে যাওয়ার পথে নজর যায় মাহিরার ঘরের দিকে। দরজার নিচ থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে রুমের বাসিন্দারা এখনো জেগে আছে। সে এগিয়ে যায় সেদিকে। কাছে এগোতে গুজুর গুজুর ফুসুর ফুসুর ও হাসাহাসির শব্দ কানে আসে। সে দরজায় নক করে। 2-3 বার নক করতেই মাহিরা এগিয়ে এসে দরজা খুলে দেয়। ভাবে তার মা এসেছে, তাকে বুজুং বাজুং বুঝিয়ে দেওয়া যাবে, তাই তো সাহস করে এগিয়ে যায়। কিন্তু দরজা খুলে সামনে ভাইকে দেখে গলা শুকিয়ে আসে। ঘুমাসনি কেন এখনো? কি করছিস রাত জেগে? ভাই আসলে পড়তেছিলাম, একটা চ্যাপ্টার বুঝছিলাম না, তাই সারা থেকে বুঝে নিচ্ছিলাম। বোকা বোকা হাসি দিয়ে জবাব দেয় মাহিরা। পরীক্ষার তো এখনো 3 মাস বাকি। তুই তো 1 মাস বা 15 দিন আগে বই খুলিস না। সত্যি বলছি, তুমি সারার কাছে শোনো। ও সারা বল, তুই আমাকে পড়া বুঝাচ্ছিলি। তোর টিচার এখন স্বপ্নের দেশে। মাহিরা পেছনে ঘুরে দেখে সারা ইতিমধ্যে কম্বল মুড়ি দিয়েছে, মাথা থেকে পায়ের আঙ্গুল সব ঢাকা। মাহিরা ডোক গিলে ভাইয়ের দিকে তাকায়। তুই যেমন বন্ড, তোর সারা তোর চেয়ে বড় বন্ড। বন্ডামি বাদ দিয়ে লাইট অফ করে শুতে যা। ফিরে এসে তোদের শব্দ পেলে দুইটাকে ধরে ছড়াবো। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।